আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা তিতাস গ্যাস অ্যান্ড তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড 24/5/2024 সালে যে পরীক্ষাটি বুয়েট নিয়েছে তার প্রশ্নের সমাধানটা দেখব। অলরেডি আমরা আমাদের যে রেডিমিক্স জব কেয়ার গ্রুপ আছে সেখানে আমরা এই প্রশ্নের সলিউশনটা আপলোড করে ফেলছি। আপনারা সকলেই আশা করি দেখছেন। তো আমরা আজকে এই সলিউশনটা কিভাবে করছি এটা নিয়ে আমরা একটু বিস্তারে আলোচনা করব। আশা করি আপনাদের জন্য সকলের জন্য হেল্পফুল হবে। তো আমাদের এখানে প্রথম যে প্রশ্নটা ছিল সেটা ছিল একটা ট্রাসের অঙ্ক। তো এই ট্রাসের অঙ্ক থেকে আমাদের পি একটা ফোর্সের মান বের করতে বলছিল। এই ট্রাসের পি ফোর্সের মান বের করার জন্য আমাদের এখানে রেফারেন্স হিসাবে একটা টেনশাল স্ট্রেস দেওয়া ছিল আর একটা কম্প্রেসিভ স্ট্রেস দেওয়া ছিল, এবং কি বলা হয়েছিল যে এই ট্রাসটাতে ম্যাক্সিমাম কত পি ফোর্স আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো এটা সলভ করতে হলে আমাদের প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে দেখতে হয় যে ট্রাসটা আসলে স্টেবল কিনা। আমরা যদি খেয়াল করি এই ট্রাসটার প্রত্যেকটা সেকশন আমাদের এই যদি খেয়াল করি তাহলে প্রত্যেকটা সেকশনে দেখা যাচ্ছে একটা ট্রায়াঙ্গুলার সেকশনে আছে। তাহলে এটা আমরা বলতেই পারি যে এটা একটা হচ্ছে স্টেবল ট্রাস। যদি আনস্টেবল ট্রাস হইতো আসলে এটা সলভ করা কতটা যৌক্তিক হতো সেটা বলা বাহুল্য। তো এখন আমাদের এটা সলভ করতে হলে প্রথমে যে কাজটা করা দরকার সেটা হচ্ছে কি আমাদের এই প্রত্যেকটা মেম্বার ফোর্সে আমাদের বের করে নিতে হবে। কারণ কি, কারণ আমাদের এখানে বলছে ম্যাক্সিমাম কতটুকু পি ফোর্স আমরা এই ট্রাসে অ্যাপ্লাই করতে পারবো যাতে সকলগুলো সব মেম্বারগুলো এই লোডটাকে ক্যারি করতে পারে। তো এখন এটা বের করার মূল উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমাদের দেখতে হবে যে কোন ফোর্সটা ম্যাক্সিমাম টেনশাল নিচ্ছে আর কোন মেম্বারটা ম্যাক্সিমাম টেনশাল ফোর্স নিচ্ছে আর কোন মেম্বারটা ম্যাক্সিমাম কম্প্রেসিভ ফোর্স নিচ্ছে। তো ওই দুইটা ফোর্সের সাপেক্ষেই আমরা সাধারণত পি ফোর্সের মানটাকে নির্ধারণ করব। সেই জন্য আমাদের প্রত্যেকটা মেম্বার ফোর্সের মান জানা জরুরি। তো এটা করতে হলে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রিয়াকশনের মানগুলো বের করে নিতে হবে। এই রিয়াকশনের মান আপনারা ইজিলি বের করতে পারেন। আমরা যদি এ পয়েন্টে মুভমেন্ট নিই তাহলে ডি পয়েন্টের রিয়াকশনটা পেয়ে যাবো, আবার ডি পয়েন্টে মুভমেন্ট নিলে আমরা এ পয়েন্টের রিয়াকশন পেয়ে যাব। তারপর আমরা এই রিয়াকশনের সাপেক্ষে আমরা মেম্বার ফোর্সগুলো বের করব। তো আমাদের এই প্রবলেমের মধ্যে আমরা দেখতেছি যে হচ্ছে আমাদের আর এ যে ফোর্সটা আছে তার রিয়াকশনের মান আসছে p/3 এবং আর ডি যেটা তার রিয়াকশনের মান আসছে 2p/3। তো এখন আমরা জানি যে কোনো একটা টাস্ক সলভ করতে হলে আমরা বেসিক্যালি দুটো মেথড ব্যবহার করে থাকি, আরও অনেক মেথড আছে। আমরা যে দুটো ব্যবহার করি সেটা হচ্ছে একটা জয়েন্ট মেথড আর একটি হচ্ছে আমাদের সেকশন মেথড। তো যেহেতু এখানে আমাদের সকল মেম্বারগুলোর ফোর্সের মান দরকার, সেহেতু আমি যতটুকু জানি আমার জানা মতে আমাদের জয়েন্ট মেথডটা সবচেয়ে বেশি ভালো হয়, যেহেতু সবগুলো মেম্বার ফোর্স বের করতে হবে। কিন্তু যদি কোনো মেম্বার ইন্ডিকেট করে দেওয়া থাকে, যেমন আমাদের এখানে ইএফ মেম্বারটা এবং বিএফ মেম্বারটা যদি ইন্ডিকেট করে দেওয়া থাকতো তখন এখানে আমরা সেকশন মেথডটা ব্যবহার করলে আমাদের টাইম অনেকটা সেভ হইতো। অথবা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা সেকশন মেথড এবং জয়েন্ট মেথড দুইটাই কম্বাইন্ডলি ইউজ করে আমরা একটা টাস্ককে খুব দ্রুত সলভ করতে পারি। পাশাপাশি আমরা জানি যে কিছু কিছু মেম্বার আছে যেগুলো দেখলেই বলে দেওয়া যায় এগুলো জিরো ফোর্স মেম্বার। সেটা সম্বন্ধে যদি আমাদের আইডিয়া থাকে তাহলে ট্রাস্ট অ্যানালাইসিস করাটা আমাদের জন্য আরও ইজি হয়ে যায়। তো এখন আসেন আমরা যেহেতু এখানে জয়েন্ট মেথডটা কনসিডার করতেছি, তো আমরা জয়েন্ট মেথড অনুসারে প্রথমে আমরা হচ্ছে আমাদের এ জয়েন্টটা কনসিডার করছি। আমাদের এ জয়েন্টের মধ্যে একটা আমাদের রিয়াকশন সম্বন্ধে অলরেডি আপনাদেরকে বলা হয়েছে যে আমাদের কত আসছে p/3। এখানে p/3 রিয়াকশনের মানটা আমাদের চলে আসছে। এটার সাপেক্ষে আমরা চাচ্ছি যে এই বাকি মেম্বারগুলোর ফোর্স, বাকি দুইটা মেম্বারের ফোর্স কত হবে। তো আমরা এখানে ফার্স্ট যেটা করছি সেটা হচ্ছে আমরা ভার্টিক্যালটাকে কনসিডার করছি। এই যে আমরা সামনে ভার্টিক্যাল কনসিডার করছি। ভার্টিক্যাল কনসিডার করে আমরা আমাদের এফ এই যে মেম্বারটা আছে সেই মেম্বারটার ফোর্স, অর্থাৎ এই যে এফ এই মেম্বার অর্থাৎ এই মেম্বারটার ফোর্সটা আমরা বের করার চেষ্টা করতেছি। তো আসলে এটা আপনারা চাইলে এখানকার অ্যাঙ্গেলটা কনসিডার করেও করতে পারেন। তো আমার দৃষ্টিকোণ থেকে আমি আসলে অ্যাঙ্গেল বের করাটা মানে বেশি পছন্দ করি না, সেজন্য আমি অ্যাঙ্গেল বের না করেই করার চেষ্টা করছি। সেটা হচ্ছে আমরা যেমন এই বাহুর স্পেসিং যেটা জানি সেটা হচ্ছে আমাদের 10 ভার্টিক্যাল বরাবর 10 দেওয়া আছে। তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্য ফেলে দিলে আমরা এটার মান 10√2 পাবো। আমি জাস্ট এই বাহুগুলোর মান দিয়ে
আমি টাস্কটা সলভ করার চেষ্টা করছি। সেটা হচ্ছে আমাদের FAE যেটা আছে সেটা কোন বরাবর কাজ করতেছে 10√2 বরাবর, তো যেই বরাবর কাজ করবে সেই বাহুর মানটা দিয়ে ভাগ করে দিলেই হয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ভার্টিক্যাল বরাবর যে ফোর্সটা আছে, যেমন রিয়াকশনটা P/3, সেই P/3টা যদি আমরা খেয়াল করি তাহলে এটা 10 বরাবর, এই যে 10 হাইট বরাবর কাজ করতেছে, সেটা আমরা নিচে বসাই দিয়ে জাস্ট আমাদের FAE যেটা আছে সেই মান, সেই বাহুর মান পাইছি -0.471p। যেহেতু সামনে মাইনাস, তার মানে এটা কম্প্রেশন বোঝাচ্ছে। তো আমরা এই একটা বিষয় অবগত যে আমাদের একটা কম্প্রেশন বলতে যেটা বুঝি যে আসলে আমাদের যে ফোর্সগুলো, মেম্বার ফোর্সগুলো, সেগুলো জয়েন্টের সাথে আসে মিলবে। মূলত এই মেম্বার ফোর্সের মানটা আসলে আমাদের জয়েন্টের সাথে মিলবে, আর যদি টেনশন হয় তাহলে জয়েন্ট থেকে বের হয়ে যাবে। এটা জাস্ট মনে রাখার একটা কৌশল যে আসলে কি বোঝায়। তো একইভাবে তো আমাদের এই যে বাহুটা আছে তার মানটা হচ্ছে কম্প্রেশন আমরা সলভ করে পাইলাম। এখন আমরা যদি সামেশন অফ হরিজেন্টাল চিন্তা করি, যে এই জয়েন্টারই সামেশন অফ হরিজেন্টাল চিন্তা করি, তাহলে আমাদের হরিজেন্টাল বরাবর যেটা আছে FAB আছে, আবার ইনক্লাইন বরাবর যেটা আছে আমাদের FAE আছে। এই FAB কাজ করতেছে 10 বরাবর, 10 দিয়ে ভাগ প্লাস যে এই এর মান যেটা পাইছিলাম সেটা এখানে আমরা বসাই দিছি, ডিভাইডেড বাই বাহুটার দৈর্ঘ্যটা বসাই দিলে সলভ করলে আমাদের FAB এর মানটা আসে 0.33p। টি দিয়ে আমি কি বুঝাইছি এখানে? টি দিয়ে মূলত টেনশন, অর্থাৎ আমাদের নিচের বাহুগুলো টেনশন আছে। তো এখানে একটা বেসিক কথা বলে দেওয়া দিলে হয়তো বা আপনাদের জন্য উপকার হবে। আমরা ট্রাসের ক্ষেত্রে যখন আমরা পড়াশোনা করি তখন প্রথমে জানি ট্রাসের সাধারণত টপ কর্ড যেগুলো থাকে এগুলো অলওয়েজ নেগেটিভ হয়, আর বটম কর্ড যেগুলো থাকে সেগুলো অলওয়েজ পজিটিভ হয়। আপনার যদি এই ধারণাটা থাকে তাহলে আপনি অঙ্ক করার সময় বুঝবেন যে আপনার অঙ্কটা আসলে ঠিক হচ্ছে কিনা, একটা আইডিয়া নিতে পারবেন। সিমিলারলি আমরা পরবর্তীতে যেটা কনসিডার করছি সি জয়েন্ট কনসিডার করছি। সি জয়েন্ট বলতে আসলে আমরা এই জয়েন্টটাকে বোঝাচ্ছি। তো আমরা যদি ওই জয়েন্টটা কনসিডার করি তাহলে আমাদের যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এখানে একটা ভার্টিক্যাল ফোর্স আছে, দুইটা এই পাশে হরিজেন্টাল ফোর্স আছে, আর নিচের দিকে আমাদের সরাসরি পি ফোর্সটা কাজ করতেছে, নিচের দিকে সরাসরি পি ফোর্সটা কাজ করতেছে। তো আমাদের এটা আমরা সামেশন অফ ভার্টিক্যাল করলে আমাদের এই বাহুর মানটা আমরা ইজিলি পেয়ে যাই। এই বাহুর মানটা চলে আসতেছে, অর্থাৎ আমাদের যেটা FC আছে, FC বাহুর মান চলে আসতেছে আমাদের টি, মানে টেনশনে আছে। একইভাবে হরিজেন্টাল করলে আমাদের FCBর মানটাও আমাদের ইজিলি চলে আসবে। FCBর মানটা আমরা এখান থেকে পেয়ে যাবো হরিজেন্টাল করলে। একইভাবে আমরা এখন যদি জয়েন্ট ডি কনসিডার করি, জয়েন্ট ডি বলতে আমরা এই জয়েন্টটাকে বলতেছি। জয়েন্ট ডি কনসিডার করলে জয়েন্ট ডি যে কন্ডিশনে আছে সেটা আমরা দেখতেছি, এই পাশ থেকে একটা ফোর্স, এই দিকে একটা ফোর্স, আর নিচে আছে আমাদের মূলত রিয়াকশনটা আছে, রিয়াকশনের মান আসছে 2p/3, সেটা অলরেডি আমরা দেখে আসছি। একইভাবে আমরা যখন আমাদের এই ইনক্লাইন বাহুটা কনসিডার করব, তখন ইনক্লাইন বাহুটা উপরে লিখে দিব, নিচে হচ্ছে বাহুটার দৈর্ঘ্য, প্লাস হচ্ছে আমাদের এই যে রিয়াকশনটা আছে, রিয়াকশনটা 10 বরাবর কাজ করতেছে, রিয়াকশনটাকে উপরে বসাই দিয়ে 10 দিয়ে ভাগ করে দিলাম, সলভ করলে আমাদের মূলত ডিএফ এর মানটা চলে আসতেছে -0.4943p। যেহেতু নেগেটিভ তাহলে আমরা এটা কম্প্রেশনে আছে বলতে পারি। একইভাবে হরিজেন্টাল করলে আমাদের এখানে এফসিডির মানটা, এফসিডি বলতে আমরা যেটাকে বুঝি, এফসিডি বলতে এটা আমাদের এফসিডির মানটা আমাদের চলে আসতেছে, এর পজিটিভ আসছে, তার মানে এটা হচ্ছে টেনশনে আছে। তো আমাদের এখানে করণীয় যেটা সেটা হচ্ছে আমরা একটু শর্ট করার জন্য প্রত্যেকটা বাহুর মান বের করে নেই। আপনারা প্রত্যেকটা বাহুর মান বের করবেন, বের করার পরে দেখবেন যে মোটামুটি আশা করা, মানে এই প্রবলেমের মধ্যে দেখবেন যে আমাদের এই যে কম্প্রেশন হিসাবে এই ফোর্সটা ম্যাক্সিমাম আসতেছে, ডিএফ এর যে বাহুর মানটা 0.943, এবং টেনসাইল হিসাবে ম্যাক্সিমাম ফোর্স আসতেছে আমাদের পি ফোর্স, অর্থাৎ যে বাহুটা আছে FCF, এই বাহুটার মান আসতেছে পি। তো এখন এই দুইটা ফোর্সের সাপেক্ষে মূলত আমরা আমাদের টেনসাইল স্ট্রেসের সাপেক্ষে আমরা ফোর্সটা বের করব। তো আমরা স্ট্রেস সমান সমান আমরা যেটা জানি, স্ট্রেস সমান সমান জানি আমরা ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। যেহেতু আমি এখানে টেনসাইল স্ট্রেস নিচ্ছি তাহলে টেনসাইল ফোর্স নিব, নিচে এরিয়া হবে। তো আমাদের এখানে প্রত্যেকটা বাহুর মান হচ্ছে 2 ইঞ্চি স্কোয়ার বলে দেওয়া ছিল, এই 2 ইঞ্চি স্কোয়ারের সাপেক্ষে বসাই দিয়ে আমরা পি এর মান পাচ্ছি 94.2K। একইভাবে আমরা যখন কম্প্রেসিভ স্ট্রেস নিব, উপরে কম্প্রেসিভ ম্যাক্সিমাম কম্প্রেসিভ ফোর্স যেটা পাবো আমরা ক্লাসটা অ্যানালাইসিস করার পরে, সেই ফোর্সটা বসাই দিয়ে এরিয়া দিয়ে ভাগ করলে এটা আসতেছে আমাদের 60K। এখন এখানে লক্ষণীয় বিষয় যে আমাদের পি এর মান আসলো একটা 94 আর একটা আসলো 60, এখন আমি কোনটাকে নিব?
তো আমরা যদি একটু খেয়াল করি, আমি যদি 94 এই ক্লাসে অ্যাপ্লাই করি, তাহলে যে বিষয়টা দাঁড়াবে যে 94 যে লোডটা আছে, শুধু যে মেম্বারগুলো টেনশনে আছে সেগুলা ইজিলি সার্ভাইভ করতে পারবে। কিন্তু কম্প্রেশন যে মেম্বারগুলো আছে সেটা এখানে লিমিট, যেহেতু এখানে লিমিট স্ট্রেসটা লিমিট করে দিছে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের কম্প্রেশন যে মেম্বারগুলো আছে সেটা 60K এর বেশি নিবে না। অতএব এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে আমি যদি ট্রাস্টের উপর 60K অ্যাপ্লাই করি, তাহলে সেটা 94 এর থেকে কম, তাহলে যে টেনশাল মেম্বারগুলো আছে তাদের জন্য ইজি হয়ে যাবে, পাশাপাশি যে কম্প্রেসিভ মেম্বারগুলো আছে তারাও ইজিলি এটাকে ক্যারি করতে পারবে। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল কম্প্রেসিভ ফোর্স যেটা, সেটা হবে 60K। তাহলে এই প্রবলেমের অ্যান্সার হচ্ছে আমাদের 60K। তারপর 2 নাম্বার যে একটা প্রবলেম ছিল সেটা ছিল অ্যাস্ট্রো 1993 মেথডে আমাদের মূলত একটা ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইনের একটা অঙ্ক আসছিল। তো এখানে স্ট্রাকচারাল নাম্বার দেওয়া ছিল এবং এখানে আরো কিছু দেওয়া জিনিস টেবিলের আকারে দেওয়া ছিল। এই টেবিলটা সলভ করে আমাদের আবার চেক করে দেখতে বলা হয়েছিল যে আসলে আমি যে অ্যান্সারটা করলাম এটা আসলে হয়েছে কিনা। তো আমাদের এখানে কি ছিল, লেয়ার ছিল। আসলে আমাদের এখানে কি অ্যাসপল কোর্স আছে, মানে আমাদের যদি এখানে চিত্রটা দেখি, এই যে আমাদের এই লেয়ারগুলো, বিভিন্ন লেয়ারগুলোর নাম ওখানে দেওয়া ছিল। তো তারপর হচ্ছে বেস কোর্স ছিল, সাব বেস কোর্স ছিল, কমপ্লেক্টের সাবগ্রেড ছিল। তারপর আমাদের ম্যাটেরিয়ালস হিসেবে অ্যাসফল্টে কি, মানে অ্যাসফল্ট কোর্সে কি ব্যবহার করা হয়েছে, বেজে কি ব্যবহার করছে, এই জিনিসগুলো দেওয়া ছিল। তারপর মডুলাস অফ রেজিলিয়েন্স, এটাকে যে অ্যাস্টোর 1993 যে কোড আছে সেখানে এই মার দ্বারা প্রকাশ করে, আমরা দ্বারা এখানে প্রকাশ করছি, কারণ আমাদের ওখানে আকারে ছিল, সেই জন্য আমরা এখানে আকারে দেওয়ার চেষ্টা করছি। তারপর এখানে আমাদের লেয়ার কোএফিসিয়েন্ট গুলো দেওয়া ছিল। আসলে আমি যদি বলতে চাই, আসলে এই অঙ্কটা অনেক বেশি ইজি করে দেওয়া হয়েছিল, কারণ হচ্ছে কি আমাদের এই যে লেয়ার কোএফিসিয়েন্ট, তারপর হচ্ছে আমাদের ড্রেনেজ কোএফিসিয়েন্ট, যেটা এটা সাধারণত আমাদের গ্রাফ থেকে বের করে নিতে হয়। অ্যাস্ট্রোর একটা গ্রাফ আছে, আপনারা জানেন, এরকম 3 লাইনের একটা গ্রাফ আছে। এই লাইনের গ্রাফগুলোকে মিলিয়ে মিলিয়ে আমাদের কি হয়, আমাদের লেয়ার কোএফিসিয়েন্ট এবং হচ্ছে আমাদের ড্রেনেজ কোএফিসিয়েন্টগুলো বের করতে হয়। তো আমাদের অঙ্কটাতে আসলে ওনারা হচ্ছে একটা ওই লাইনগুলোর ইকুয়েশন আকারে দেওয়া আছে এবং আমাদের ড্রেনেজ কোএফিসিয়েন্টের মানটা আমাদের ইন্ডিকেট করে দেওয়া ছিল, এই জন্য অঙ্কটা একটু ইজি হয়ে গেছিল। তো আমরা যদি এখানে দেখি লেয়ার কোএফিসিয়েন্টের মানটা, এখানে আপনার একটা লোন ফাংশন দিয়ে আমাদের মডুলাস রেজিলিয়েন্স যেটা আছে এটা বসাই দিলে আমাদের একটা ভ্যালু আসবে। তো আমরা যদি এখানে জাস্ট বসাই, ক্যালকুলেটরে বসাই দিয়ে সলভ করি, তাহলে আমাদের লেয়ার কোএফিসিয়েন্টের মানটা এখানে চলে আসতেছে। একইভাবে আমাদের A2, এটা লগ 10 বেস বিশিষ্ট, এটা বেজে ছিল, এটা 10 বেজে দিয়ে দিছে। একইভাবে আমরা এখানে যদি আমরা এখানে মডুলাস রেজিলিয়েন্স 30,000 যদি বসাই দিই, তাহলে আমাদের এখান থেকে আমাদের A2 মানটা চলে আসতেছে। সিমিলারলি আমাদের A3 মানটা দেওয়া চলে আসবে। তো এইখানে মজার যে ব্যাপারটা ছিল সেটা ছিল হচ্ছে আমাদের এই যে 6.5 স্ট্রাকচারাল নাম্বার 6.5। তো অনেকে আসলে বেসিক্যালি মনে করে ফেলছিল যে 6.5টা হচ্ছে হয়তো বা টোটাল স্ট্রাকচারাল নাম্বার। আসলে টোটাল স্ট্রাকচারাল নাম্বার 6.5 না, আমাদের টোটাল স্ট্রাকচারাল নাম্বার হবে এই তিনটা যে স্ট্রাকচারাল নাম্বার আছে এই তিনটার যোগফল। তো এইখানে যেটা দেওয়া ছিল এটা ছিল আমাদের পেভমেন্টের যে প্রোটেক্ট দ্য রোড বেড সয়েল ছিল, এই রোড বেড সয়েলের আমাদের মূলত স্ট্রাকচারাল নাম্বার এটা দেওয়া ছিল। তো ওই জন্য এইখানে এই ঘরটা ফাঁকা দেওয়া ছিল, এই ঘরের মধ্যে আমাদের মানটা মানে S1 S2 দেওয়া ছিল, আর S3 হিসাবে মূলত আমাদের এটাকে কনসিডার করে আমাদের এখানে বসাইতে হবে। তো এখন আমরা এইটাকে অর্থাৎ বেডের যে আমাদের এসএনটা আছে, আমরা এখানে এটা বসাই দিছি। বসাই দেওয়ার পর আমাদের এই যে ড্রেনেজ কোএফিসিয়েন্ট, এই তিনটা মান আমাদের প্রশ্নে দেওয়াই ছিল, এটা নিয়ে কোনো সমস্যা ছিল না। তো ফাইনালি আমাদের এই চেকের যে ইকুয়েশনটা দেওয়া আছে, এটা আসলে অঙ্কটা করতে সবচেয়ে বেশি হেল্প করছিল। কারণ হচ্ছে কি যে আমাদের যে যারা অ্যাস্টোর যে মেথডটা আগে করে নাই তাদের জন্য, তারা যদি একটু চিন্তা করতো তাহলে এই ইকুয়েশনটা দিয়ে সলভ করতে পারতো। যেহেতু এখানে SN3, তার মানে 3 নাম্বার, অর্থাৎ এই যে বেডের যে লেয়ারটা আছে সেই লেয়ারটা বোঝাচ্ছে, সেই লেয়ারের উপরে আসতেছে আমাদের এই উপরের তিনটা লেয়ারের কোএফিসিয়েন্ট, লেয়ার কোএফিসিয়েন্ট, তারপর ড্রেনেজ কোএফিসিয়েন্ট এবং তাদের যে থিকনেসগুলো আছে সবগুলো ইফেক্ট আসতেছে। তার মানে আমরা যদি 2 নাম্বার লেয়ারটা চিন্তা করি তাহলে কি হবে, শুধু নিচের লেয়ারটা বাদ যাবে, তাহলে উপরের যে দুটো লেয়ার আছে সেই দুটো লেয়ারের কোএফিসিয়েন্টগুলো আসবে। একইভাবে যদি আমি 1 নাম্বার লেয়ারটা চিন্তা করতে যাই তাহলে মানে কি নিচের দুইটা বাদ যাবে, উপরেরটা চলে আসবে। তো
তো এখানে জাস্ট ওইভাবে সলভ করলেই কিন্তু আসলে জিনিসটা হয়ে যেত। তো এখন আমাদের যেহেতু আমাদের এই তিনটা মান আমরা বের করে ফেলছি, এই তিনটা মান ছকে দেওয়া ছিল না, এটা জাস্ট ক্যালকুলেটর চাপলেই চলে আসে। এখন আমাদের যেটা কাজ হচ্ছে, এই তিনটাই থিকনেস আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল না, এই তিনটা থিকনেস আমাদের বের করতে হবে। তো প্রথমে আমরা চলে আসছি হচ্ছে আমাদের SN1 বের করব। যেমনটি আগে বললাম যে আমি যদি এই SN1 কনসিডার করি, SN1 কনসিডার করা মানে আমি শুধু এই উপরের যে লেয়ারটা আছে তার যে তিনটা কোএফিসিয়েন্ট দেওয়া আছে, সে তিনটা বা দুইটা কোএফিসিয়েন্ট দেওয়া আছে, একটা কি দেওয়া আছে আমাদের A1 দেওয়া আছে, একটা M1 দেওয়া আছে, আর এটা কি যে D দেওয়া আছে, এই তিনটা ইউজ করব। তো আমরা সেই কাজটা এখানে করছি, এই তিনটা মান ইউজ করে এবং এসএন এর মান যেটা দেওয়া ছিল সেই এসএন এর মান অনুসারে আমরা থিকনেস পেয়ে গেছি হচ্ছে 7.62 ইঞ্চি। একইভাবে আমরা এখন চলে আসবো হচ্ছে 2 নাম্বার বেস কোর্সে। এই 2 নাম্বার বেস কোর্সে যদি আমরা আসি, তাহলে এখন আমাদের উপরে যে দুইটা এখানে আমাদের স্ট্রাকচারাল নাম্বার অর্থাৎ লোড দিচ্ছে বা দুইটা সারফেস, যে দুইটা সারফেস আছে সেই দুইটা সারফেসের কোএফিসিয়েন্টগুলো আমাকে কনসিডার করতে হবে। ওই একইভাবে আমাদের SN2 আসলো, তখন হচ্ছে কি SN1 প্লাস হচ্ছে আমাদের A2 M2 D2। তো আমরা ঠিক ওইভাবে মানটা এখানে বসাই দিলে আমাদের D2 এর মানটা আমাদের 7.74 ইঞ্চি চলে আসতেছে। একইভাবে যখন আমরা SN3 কনসিডার করব, তার মানে SN2 অর্থাৎ আমাদের এখন এই তিনটা লেয়ারই কনসিডার করতে হবে। আপনারা চাইলে এই সূত্রে ডাইরেক্ট বসাইতে পারেন, অথবা আমরা যেহেতু SN2টা আমাদের অলরেডি মান দেওয়াই আছে এই প্রশ্নের মধ্যে, আমরা পেয়ে গেছি 4.5, তাহলে এখানে ডাইরেক্ট যদি আমরা 4.5 বসাই দিয়ে সলভ করি, তাহলে আমাদের D3 এর মানটা চলে আসতে হচ্ছে 20.83 ইঞ্চি। তো এখন ফাইনালি ওনারা চেক করার কথা বলছিল, নিচে লেখা ছিল চেক। আমরা যদি এখন যে মানগুলো পাইলাম সব মানগুলো যদি আমরা এখানে বসাই দেই, তাহলে দেখা যাচ্ছে SN3 মান 6.5 আসতেছে, তাহলে আমাদের অঙ্কটা করা ঠিক আছে। এই হচ্ছে আমাদের এই টেবিলটুকু পূরণ করার জন্য আমাদের এইটুকু করা লাগতো। এই হচ্ছে 2 নাম্বার প্রবলেমের সলিউশন। এখন চলে আসে হচ্ছে আমরা 3 নাম্বার, যেটা এটা একটা ম্যাটের কথা বলা হয়েছে, যে একটা ম্যাট আমাদের একটা রেইনফোর্সমেন্ট কংক্রিট স্ট্রাকচার প্যানেল হচ্ছে 100 ফিট 100 ফিটের, is to be supported by a raft with a base of 60 feet below the ground সারাউন্ডিং গ্রাউন্ড সারফেসের নিচে আছে। তো এখানে আমাদের ওখানে 5টা বোরহোল করা হয়েছে, 5টা বোরহোলের এন এর মানগুলো আমাদের দেওয়া আছে। সিমিলারলি আমাদের অ্যাভারেজ যে স্যান্ডের আমাদের যে ইউনিট ওয়েট আছে সেটাও আমাদের 114 দেওয়া আছে। আর আমাদের বলা হয়েছে কি আমাদের ওয়াটার টেবিলটা হচ্ছে আমাদের যে উপরের সয়েল লেয়ারটা আছে সেখান থেকে হচ্ছে 5 ফিট নিচে। আর এখানে আমাদের কিউ অ্যালাউয়েবল যেটা আছে, কিউ অ্যালাউয়েবলের মানটাও আমাদের 0.22 টন পার স্কোয়ার ফিট আকারে বলে দেওয়া আছে। আর একটা কথা বলে দেওয়া আছে, সেটা হচ্ছে কি আমাদের যাতে এই লোডগুলো, অর্থাৎ এখানে লোড কি কি লোড বের করতে বলছে, ইনক্লুডিং দ্য ওয়েট অফ দ্য র্যাফট স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্টস মে বি সাপোর্টেড, যাতে আমাদের এই যে স্ট্রাকচারাল র্যাপ এবং সারচার্জ যে আছে বা স্ট্রাকচার বা যে ওয়েটগুলো যতগুলো এই র্যাপের উপরে আসবে সবগুলো আমাদের আসলে এখানে কনসিডার করতে বলছে। তো এখন এখানে যে ব্যাপারটা, যে আমাদের যেহেতু 3টা বোর হলে 5টা বোর হলে 5 রকমের এন ভ্যালু দেওয়া আছে, আমরা তো আগে থেকেই জানি যে এন ভ্যালু যার যত বেশি হবে সে সয়েলটার কোয়ালিটি তত ভালো। তো এখানে আমাদের এই 5টা এন ভ্যালুর মধ্যে একটা এন ভ্যালু কম, অর্থাৎ যে এন ভ্যালুটা কম সেখানে আসলে সেটেলমেন্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে সে পয়েন্টে। তো আমাদের এখানে দেখতেছি যে সবগুলা এন ভ্যালুর মধ্যে 30 হচ্ছে সবচেয়ে কম এন ভ্যালু, তার মানে ওইখানে যে বোরহোলটা আছে এই যে বা ওখানে সয়েলের যে আমাদের ক্যারেক্টারাইটিস, সেই ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা দেখতেছি যে ওখানে এন এর মানটা কম। অতএব আমাদের এইটা হচ্ছে আমাদের সেফ থাকার জন্য এই এন এর মানটা কনসিডার করাটা সবচেয়ে বেশি ভালো হবে। ওই কনসিডারেশন অনুসারে আমরা এন সমান সমান 30 ধরে নিয়েছি। ধরে নিয়ে আমাদের এখানে কিউ অ্যালাউবেল যেটা আছে সেটা আসলো 6.6 টন। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা একটা জিনিস জানি যে হচ্ছে আমাদের ওয়াটার টেবিল যখন আপনার একটা সয়েলের মধ্যে চলে আসে তখন আসলে ওই সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি কিছুটা হলেও কমে যায়, কিছুটা না অনেকটা কমে যায়। আমরা জানি ওয়াটার হচ্ছে সয়েলের জন্য অনেক বিপজ্জনক, সেই কনসিডার অনুসারে আমরা এখন ওয়াটার টেবিল যে কারেকশন সেটা করতে হবে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার, যে আমাদের মূলত এন ভ্যালু দুইটা কারেকশন করি, একটা হচ্ছে ওভারবার্ডেন কারেকশন, ওভারবার্ডেন প্রেশার কারেকশন, আর একটা হচ্ছে কি আমাদের ওয়াটার টেবিল কারেকশন করে থাকি আমরা। তো আমাদের এখানে প্রশ্নে যে এন ভ্যালুগুলো দেওয়া আছে সেটা প্রশ্নে অলরেডি বলে দেওয়া আছে যে এখানে আমাদের ওভারবার্ডেন প্রেশারটা অলরেডি চেক করা হয়ে গেছে বা কারেকশন করেই মানটা দেওয়া আছে।
তো ওই নিয়ম অনুসারে আমাদের এখানে ওয়াটার টেবিল কারেকশন আমরা করতেছি। ওয়াটার টেবিল কারেকশনের এই একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমরা ইউজ করছি 0.5 প্লাস 0.5 ওয়াটার টেবিলটা কতটুকু নিচে আছে সেটা ডিভাইডেড বাই ডিএফ অর্থাৎ টোটাল ডেপথ ইনটু হচ্ছে বেজ ওয়াইড, অর্থাৎ এই যে আমাদের র্যাপটা যেটা ছিল সেই র্যাপটা 100 ফিট ওয়াইড ছিল, এই 100 ফিট মানটা আমাদের এখানে নিতে হবে। বসাই দিলে দেখা যাচ্ছে আমাদের এখানে ওয়াটার টেবিলে কারেকশন আসতেছে 0.52 আসতেছে। এখন আমরা তাহলে আমাদের নিট প্রেশারটা আমরা কত পাবো, সেটা আমাদের একটু আগে যে অ্যালাউবেলটা পাইছিলাম সেটাকে আমরা যদি সাথে গুণ করে দিই তাহলে আমাদের 3.43 টন পার স্কোয়ার ফিট হয়ে যাচ্ছে। তো আমরা এখানে খেয়াল করলে দেখি যে এই সয়েলে যদি কোনো কারণে আমাদের ওয়াটার টেবিল না থাকতো তাহলে কিন্তু আমাদের বিয়ারিং ক্যাপাসিটি অনেক বেশি হতো। তো ওয়াটার টেবিলটা আসার কারণে প্রায় 48% আমাদের কি হয়ে গেছে, আমাদের বিয়ারিং ক্যাপাসিটি কমে গেছে। তো এখন চলে আসি আমাদের যেহেতু এই আমাদের র্যাপটা নিচে আছে, তাহলে এই র্যাপটির উপর আরেকটা জিনিস আসবে যে সয়েল, যে সারচার সয়েল যেটা আছে এই সারচার সয়েলটাও কি করবে, এর উপরে প্রেশার দিবে। তো আমাদের এখানে সারচার্জ প্রেশারটাও আমাদের এখানে কনসিডার করতে হবে। তো আমাদের সারচার্জ যে ফোর্সটা ইউনিট ওয়েট দেওয়া আছে 114, আর কতটুকু ডেপথ ছিল আমাদের 16 ফিট, আর এই 2000টা মূলত আমরা নিচে হচ্ছে টন করার জন্য। তো টন দিয়ে ভাগ করলে আমাদের টোটাল চলে আসতেছে হচ্ছে আমাদের সারচার্জের কারণে যে ফোর্সটা আসতেছে 0.91 টন পার স্কোয়ার ফিটে আসতেছে। তাহলে টোটাল করসপন্ডিং গ্রোস প্রেশার যেটা, সেটা হচ্ছে আমাদের নিট যে প্রেশারটা আসছিল তার সাথে সারচার্জের প্রেশারটা যোগ করে দিলে আমাদের 4.34 টন পার স্কোয়ার ফিট চলে আসবে। তো টোটাল ওয়েট কিভাবে পাবো আমরা, টোটাল ওয়েট তাহলে হচ্ছে আমাদের কি হবে, যে আমাদের যে এক কথায় র্যাপটা আছে সেই র্যাপের এরিয়া দিয়ে যদি আমরা এই ফোর্সটাকে গুণ করি তাহলে আমাদের টোটাল কতটুকু ফোর্স আসবে সেটা চলে আসবে। র্যাপটের মাপ দেওয়া ছিল 100 × 100, সাথে আমরা হচ্ছে তার যে পার স্কোয়ার ফিটে কত টন লোড নিতে পারি সেটা গুণ করে দিলে আমাদের টোটাল 43,400 টন লোড ওই র্যাপটা কনসিডার করতে পারবে। কিন্তু এখানে প্রবলেম আরেক জায়গায় আছে, সেটা হচ্ছে কি আমাদের সেটেলমেন্টের যে কথাটা সেটা এখানে একটু পেঁচানো ভাবে দেওয়া আছে, যে বলছে 50 মিলিমিটারের বেশি সেটেলমেন্ট হতে পারবে না, এবং এই 50 মিলিমিটারটাও আমাকে একটু চেক করতে হবে। তো এই যে চেক করার জন্য মূলত আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি আমাদের এখানে টোটাল কতটুকু স্ট্রেস আসতেছে, টোটাল স্ট্রেস বলতে এটা ইফেক্টিভ স্ট্রেস হবে, টোটাল ইফেক্টিভ স্ট্রেস কতটুকু সেই ইফেক্টিভ স্ট্রেসটা আমরা এখানে বের করে নিয়েছি। দেখা যাচ্ছে আমার টোটাল ইফেক্টিভ স্ট্রেস 0.57, আর পোর ওয়াটার প্রেশার যেটা আসতেছে সেটা যদি আমরা হচ্ছে বাদ দিই তাহলে হচ্ছে 0.34, অর্থাৎ আমাদের এই যে র্যাপটা আছে র্যাপটাতে যে পোর ওয়াটার প্রেশার আসবে সেই পোর ওয়াটার প্রেশারটা হচ্ছে কত আমাদের 0.34 টন পার স্কোয়ার ফিট। এখন আসি আরেকটা ব্যাপার হচ্ছে 100 ফিটের একটা র্যাফট যদি থাকে, যখন পোর পোর থেকে ওয়াটারটা বের হয়ে যাবে ওটা যদি সে বাইরেও যেতে চায় একে কিন্তু একটা বাউন্সি ফোর্স দেবে, আবার একটা বাউন্সি ফোর্স দেবে। তো আমাদের মূলত সেটেলমেন্টটা কখন হবে, যদি পোর ওয়াটারটা সয়েল থেকে বের হয়ে যায় তখন সয়েলটা কি হবে, বসন হবে, সেই বসনের কারণে আমাদের সেটেলমেন্টটা হতে পারে। তো আমরা এখন সেটা যেটা আছে হাইড্রোস্ট্যাটিক আপলিফট যে প্রেশারটা আসবে অর্থাৎ বাউন্সি ফোর্স যেটা আসবে র্যাফটের নিচে সেটা আমরা বের করে দেখলাম, সেটা কত আসতেছে আমাদের 0.34। তার মানে আমি যেটা দেখতেছি আমাদের পোর ওয়াটার প্রেশার আর হাইড্রোস্ট্যাটিক আপলিফট আন্ডার দ্য র্যাফট যেটা দুইটাই সমান। তাহলে আমরা ইজিলি বলতে পারি যেহেতু আমার পানিটা ওই 100 ফিটের নিচ থেকে যদিও পোর থেকে বের হয়ে যায় কিন্তু ওই র্যাফটের নিচে থেকে যাবে, যেটা আসলে আমাদের একটা আপলিফট ফোর্স দিবে এবং কিছু লোড ক্যারি করবে, তার মানে সে ইজিলি 2 ইঞ্চি সেটেলমেন্টকে সেটেলমেন্ট হতে দিবে না কি, অর্থাৎ ওয়েট লিমিটের মধ্যেই থেকে যাবে। সেটা আমরা জানি যে বিএনবিসিতে আমাদের সম্ভবত সাইন্টিস্টের লেখাতে 50 মিলিমিটারের কথা বলে দেওয়া আছে। এ হচ্ছে আমাদের 3 নম্বর প্রবলেমের সলিউশন। আমাদের তিতাসে যে 4 নম্বর প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। 4 নম্বর প্রশ্নটা অ্যাকচুয়ালি যেটা ছিল সেটা ছিল মূলত আমাদের ওয়াটার ট্রিটমেন্টে মেজর কিছু ইম্পিউরিটিস রয়েছে, যেমন ধরা যায় আয়রন, স্যানালিটি এবং হচ্ছে কি হার্ডনেস। তো এগুলো রিমুভ করার জন্য আমাদের আসলে প্রত্যেক ক্ষেত্রে 2টা করে টেস্টের নাম লিখতে বলছে। তো আমরা যদি আয়রন রিমুভ করতে চাই, আয়রন রিমুভ করার জন্য আমরা এখানে সাধারণত 2টা টেস্ট, প্রচলিত 2টা টেস্ট রয়েছে, যেমন হচ্ছে অক্সিডেশন অ্যান্ড ফিল্ট্রেশন, আর একটা হচ্ছে আয়ন অক্সিডাইজেশন, আয়ন এক্সচেঞ্জ। আর স্যানালিটি দূর করার জন্য আমাদের যে 2টা প্রসেস আছে, একটা হচ্ছে রিভার্স অসমোসিস আর একটা হচ্ছে ইলেকট্রোলাইসিস।
এবং হার্ডনেস রিমুভ করার আমাদের দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে মূলত টেম্পোরারি হার্ডনেস দূর করার জন্য আমরা বয়লিং করলেই সাধারণত টেম্পোরারি হার্ডনেস দূর হয়ে যায়। আর পার্মানেন্ট হার্ডনেস দূর করার জন্য প্রসেস হচ্ছে ক্লার্ক প্রসেস আছে, ক্যালগন প্রসেস আছে এবং আয়ন এক্সচেঞ্জ রেজিন প্রসেস আছে। তো এখানে আসলে সবগুলো লেখার দরকার নাই, তিনটার মধ্যে যে কোনো একটা আমরা চুজ করতে পারি, যে কোনো একটা লিখলে আমাদের এই কোশ্চেন অ্যান্সার হয়ে যেত। তো এখন আমরা চলে আসি হচ্ছে আমাদের 4B যে প্রশ্নটা ছিল সেটা ছিল আমাদের হাউ টু ক্যালকুলেট আলটিমেট এনবিওডি বাই টিকেএন। টিকেএন মানে যেটা বোঝায় হচ্ছে টোটাল ক্যাজিডাল নাইট্রোজেন, আর এনবিওডি মানে তো নাইট্রোসিয়াস বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড আমরা বুঝে থাকি। তো মূলত এটা একটা ল্যাব টেস্টের একটা প্রসেসের নামই হচ্ছে টিকেএন প্রসেস। এই টিকেএন প্রসেসের মাধ্যমে আমরা সাধারণত নাইট্রোজেন কোনো একটা দ্রব্যের মধ্যে কতটুকু আছে সেটা আমরা নির্ণয় করে থাকি। তো এখানে আমাদের অনেকগুলো স্যাম্পল নেওয়া থাকে, স্যাম্পলের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ইন্ডিকেটর মিক্স করে আমরা দেখি যে আসলে ওই দ্রবণে বা ওই মিশ্রণে কতটুকু নাইট্রোজেন আছে। কারণ এই নাইট্রোজেনটা আমাদের উদ্ভিদ থেকে শুরু করে সব ধরনের প্রাণীর ক্ষেত্রে, মাটির ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। সেই জন্য আমাদের এই নাইট্রোজেনের পরিমাণটা জানার জন্য এই টিকেএন প্রসেসটা আমাদের ব্যবহার করা হয়ে থাকে। তো আলটিমেট বিওডি যদি আমরা টিকেএন প্রসেসে বের করতে যাই, জাস্ট কিছু না, আমরা টিকেএন প্রসেসে যে নাইট্রোজেনের পরিমাণটা পাবো অ্যাপ্রক্সিমেটলি, সেই নাইট্রোজেনের পরিমাণটাকে যদি আমরা 4.6 দ্বারা গুণ করে থাকি তাহলে সেটা আলটিমেট এনবিওডি হয়ে যায়। তো এইটা জাস্ট রিলেশন বলতে তেমন কিছু না, জাস্ট এটা বলতে হবে আমরা এটা কি জানি, যে আসলে মূলত হচ্ছে একটা টোটাল কনসেন্ট্রেশন অফ অর্গানিক অ্যান্ড অ্যামোনিয়া নাইট্রোজেন ইন ওয়েস্ট ওয়াটার ইজ নোন অ্যাজ এ টোটাল ক্যাজিডাল নাইট্রোজেন অর টিকেএন। এটাকে বোঝাচ্ছে যে আমাদের একটা ওয়েস্ট ওয়াটারের মধ্যে কতটুকু অর্গানিক এবং অ্যামোনিয়া নাইট্রোজেন আছে সেটা বের করাটাই মূলত আমরা টিকেএন এর মাধ্যমে বের করে থাকি ল্যাবরেটরিতে। এটা মূলত একটা ল্যাবরেটরি টেস্ট। এটা আসলে ব্যবহার করা হয় আলটিমেট বিওডি এনবিওডি বের করার জন্য। আর এদের মধ্যে রিলেশনশিপটা তো আমি বললামই যে মূলত আমরা ওই ল্যাব থেকে যে টিকেএন এর মাধ্যমে যে নাইট্রোজেনের পরিমাণটা পাবো সেটাকে যদি আমরা 4.6 দ্বারা গুণ করে দিই তাহলে আমরা ওখান থেকে আলটিমেট বিওডিটা পাবো। তারপর ফাইনালি আমরা চলে আসি হচ্ছে আমাদের 5A-তে একটা সার্ভিং এর প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ইন্ডেক্স কন্টুর। ইন্ডেক্স কন্টুরটা আসলে মূলত এটা 5টা লাইনের একটা ইন্টারভেলের কন্টুর বলা হয়। মানে আমরা যদি এটাকে বুঝতে চাই, এটা সাধারণত একটু থিকার লাইন হয়ে থাকে। তো এরকম একটু থিকার লাইনের একটা কন্টুর ইন্টারভেল, আমাদের এখানে একটা থিকার লাইন আবার আরেকটা থিকার লাইন আছে। তো এই দুইটা থিকার লাইনের মধ্যে সাপোজ এইটার কন্টুর লাইনের যে কন্টুর লাইনের যে মানটা দেওয়া আছে, সাপোজ ধরি যে এটা 5,600 দেওয়া আছে, 5,600 ফিট। আর এইখানে আরেকটা কন্ট্রোল লাইনের যে আছে সেটার মান দেওয়া আছে সাপোজ 5,800 ফিট। তো সিমিলার ওয়েতে আরেকটা আমাদের এখানে লাইন আছে সেটা দেওয়া আছে 6,000 ফিট। 6,000 ফিট। তো এর মাঝে এরকম আরো 4টা লাইন থাকে, এটা চিকন চিকন লাইন হয়ে থাকে, 4টা লাইন হয়ে থাকে। এই 4টা লাইনে আমরা সাধারণত এই যেটা আমাদের ইন্ডেক্স কন্টুর, সাধারণত আমরা এই 4টা লাইনের মাধ্যমে আমরা প্রত্যেকটা জায়গায় কন্টুরের মানটা বা কন্টুর ইন্টারভেলের মানটা আমরা লিখি না। না লিখে আমরা কি করি, এখানে যে সবচেয়ে থিকার লাইনটা আছে এই থিকার লাইনে একটা কন্টুরের যে আমাদের এলিভেশন আছে, এলিভেশনটা দেওয়া থাকে, পরে 5টা লাইন বাদ দিয়ে পরের যে একটা থিকার লাইন থাকে সেই থিকার লাইনের মধ্যে আবার কন্টুর ইন্টারভেলের মানটা দেওয়া থাকে। তো আমরা যদি এই দুইটা থিকার লাইনের মাঝে যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা দেখি, সেই ডিফারেন্সটা আমরা দেখতেছি মোটামুটি কত, 200। এখন আমাদের এই যে 200 হলো, এই মাঝখানে যদি আমরা ওপেনিং চিন্তা করি, স্পেস যেগুলো আছে আমাদের স্পেসগুলো, মোট স্পেস হচ্ছে আমরা দেখতেছি এখানে 5টা স্পেস আছে, 1 2 3 4, এই 5টা স্পেস আছে। আমরা যদি এই 200 যে মোট যে ডিফারেন্সটা আছে সেই 200কে যদি আমরা 5 দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে মানটা চলে আসতেছে 40। তার মানে যেটা বোঝায় যে আমাদের এই থিকার লাইন অর্থাৎ ইন্ডেক্স কন্ট্রোলের যে লাইনটা আছে সেই লাইনের যে এলিভেশন সেটা 5,600 দেওয়া আছে, তাহলে পরবর্তী যে আমাদের এখানে যে থিন লাইনটা থাকবে সেই লাইনের ইন্টারভেলটা কত হবে, তার সাথে আমরা 40 যোগ করব, 40 যোগ করলে হবে 5,640। একইভাবে আবার 40 গুলো 5,680 যোগ করতে করতে
800-তে আমাদের আবার পরের থিকার লাইনে চলে আসে। এই যে কন্ট্রোল ইন্টারভেল বলতে বোঝায় একটা যে bold অথবা thicker line at that the appearance to every fifth কন্ট্রোল লাইন, অর্থাৎ 5টা কন্ট্রোল লাইনের পরে যে থিকার লাইনের মাধ্যমে কন্ট্রোল ইন্টারভেলটা লেখা থাকে সেটাই মূলত আমাদের হচ্ছে ইন্ডেক্স কন্ট্রোল বলা হয়ে থাকে। এখানে যে জিনিসটা জানা দরকার বা বোঝা দরকার সেটা হচ্ছে কি, এইখানে যে ইন্টারভেলগুলো থাকবে সেই ইন্টারভেলগুলো অবশ্যই কি হবে, সমান হয়। এখানে ইন্টারভেলগুলো ভিন্ন ভিন্ন হয় না, যেহেতু এটা ইন্ডেক্স কন্ট্রোল। তাহলে যেমন দেখতেছি প্রত্যেকটা আমাদের যে ওপেনিং আছে, এখানে ওপেনিং এর প্রত্যেকটা ওপেনিং এর মান হচ্ছে 40 করে, 40 যাওয়ার পরে আমাদের এলিভেশনটা চেঞ্জ হচ্ছে। তো এই ইন্ডেক্স কন্ট্রোলের মাধ্যমে আমাদের মূলত এই দুইটা থিকার লাইনকে বোঝানো হয়। মাঝখানে বারবার কন্ট্রোল লাইনগুলো না লিখে জাস্ট আমরা হিসাব করেই ইন্টারভেলটা বের করে নিতে পারি। ইন্টারভেলটা বের করে আমরা যোগ করলে পরে যে এই নিচে মাঝখানে যে থিন লাইনগুলো থাকে এই থিন লাইনগুলোর আমরা ইন্ডেক্সগুলো বের করতে পারি। এই হচ্ছে আমাদের মূলত ইন্ডেক্স কন্ট্রোল। এখন আমাদের 5 নাম্বার যে অঙ্কটা ছিল, 5-এর বিতে যে অঙ্কটা ছিল সেটা নিয়ে একটু আলোচনা করব। এটা খুবই প্রচলিত একটা অঙ্ক, অনেকবার বইটা আসছে। এটা রিপিটেড একটা প্রশ্ন, পানি উন্নয়নের বোর্ডের পরে এই প্রথম মনে হয় কোনো একটা প্রশ্ন বইটা আবার রিপিট করলো। তো রিপিট করলেও এখানে যে ঘটনাটা আছে আর কি, যে প্রিভিয়াস যে অঙ্কটা ছিল পিজিসিবিতে আসছিল মেবি, এখানে যে আমাদের ইয়াটা দেওয়া ছিল, আরএলটা দেওয়া ছিল, এটা এর আরএল দেওয়া ছিল এবং কি আরএল এর মান যেটা দিয়েছিল এটা 82 দেওয়া ছিল, আর আমাদের বি এর আরএলটা এরকম কিছু একটা বের করতে বলছিল। তো এবার অঙ্কটা জাস্ট একটু চেঞ্জ করে দিছে, কথাটা একটু চেঞ্জ করে জাস্ট এর আরএল বের করতে বলছে এবং আমাদের বি এর আরএলটা দেওয়া আছে। তো আসলে আমাদের এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে রেসিপ্রোকাল লেভেলিং এর ক্ষেত্রে। রেসিপ্রোকাল লেভেলিংটা কখন করব আমরা, মূলত যদি কোনো একটা লেভেলিং কাজ চলাকালে কোনো একটা নদী বা খাল পড়ে যায়, তখন আমাদের সাধারণত নদীর এই পারে যন্ত্র রেখে একটা রিডিং নেওয়া হয় এবং অপর পারে আরেকটা রিডিং নেওয়া হয়। এই নিয়ে আমাদের মূলত রেসিপ্রোকাল লেভেলিংটা আমাদের করা হয়ে থাকে। তো এখানে মূল উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু আমরা রিভারের লেভেলিং কাজটা সম্পূর্ণ করতে পারতেছি না, তো আমরা এইখানকার আরএলটা আমাদের, অর্থাৎ নদীর আরেক পাশের আরএল বা একটা খালের এক পাশের আরএল আরেক পাশে নিয়ে যাওয়ার জন্য মূলত আমরা এই লেভেলিং এর কাজটা করে থাকি। তো এটা আসলে আমরা যদি বেসিক থেকে বুঝি, সেটা মূলত হচ্ছে কি, যে যেহেতু আমাদের যন্ত্র এইখানে, অর্থাৎ আমাদের নদীর এ পয়েন্ট যদি আমি চিন্তা করি, এ পয়েন্ট বা সি পয়েন্টে একবার যন্ত্র বসানো হচ্ছে এবং ডি পয়েন্টে আরেকবার যন্ত্র বসানো হচ্ছে। যেহেতু আমাদের দুই পয়েন্টেই যন্ত্র বসানো হচ্ছে, অতএব আমরা বলতে পারি যে আমাদের এরর শুধু কোনো একটা মানে পয়েন্টের জন্য হয় না। মূলত আমাদের যে এররটা হয় সেটা হচ্ছে কি, বোথ পয়েন্টের কোনো একটা এররের কারণে আমাদের এই এররটা আসে, বা আমাদের যে দুই পাশে যে আমাদের স্টাফ পার্টের পার্থক্য, সেই পার্থক্যটা মিলে না। আসলে বেসিক্যালি যদি আমাদের পৃথিবীর যে বাঁক আছে সেই বাঁকের কারণে এবং আমাদের ওয়েদারের যে আলোর প্রভাব এবং বাতাসের এবং অ্যাটমসফিয়ারিক প্রেশারের কারণে আমাদের যে কলিমিশন রেখার লাইনটা আছে সেটা কখনো আমাদের উপরের দিকে উঠে যায়, কখনো নিচের দিকে নেমে যায়, সেজন্য মূলত এই এররগুলো হয়ে থাকে। তো এখানে আমাদের এই এররটা বের করার পরে অ্যাভারেজ করে নেওয়ার মূল কারণটা হচ্ছে, যেহেতু আমরা দুই সাইডে যন্ত্র বসাই, তো যে সাইডে যার কাছে স্টাফটা কাছে থাকে সেই রিডিংটা ঠিক থাকে কিন্তু অপর রিডিংটা ভুল হয়। একইভাবে আমি যদি আবার ডি পয়েন্টে বসাই তাহলে ডি এর পাশে যে স্টাফটা আছে সেটার রিডিং ঠিক হবে, কিন্তু সিতে যে স্টাফটা আছে সেখানে রিডিংটা ভুল হয়। তো এখন মূলত আমরা যদি একদম বেসিক থেকে করতে চাই, আমাদের এখানে যে আরএলটা দেওয়া আছে, আমাদের বি এর আরএল দেওয়া আছে। সাপোজ ধরেন যে এটা বি আর এটা হচ্ছে আমাদের এ। তো বি এর আরএল দেওয়া আছে আমাদের 108.92, 108.92। এখন আমি যদি এর সাথে বিতে যন্ত্র বসানো অবস্থায় আমি এর সাথে যদি আমি কি করি, এই স্টাফ রিডিংটা যোগ করে দিই, তাহলে আমাদের যে কলিমেশন দেখা আছে সেটার আরএল চলে আসবে। এখন এখানে আরএলটা আসার পরে আমি যদি আবার এই স্টাফ রিডিংটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কি হবে, এই বিন্দু আরএলটা আসলে চলে আসার কথা। কিন্তু মেইন সমস্যাটা হচ্ছে যে আমরা যখন পার্থক্য দুইটার বের করে দেখতেছি, পার্থক্য বের করলে দেখা যাচ্ছে যে দুইটার পার্থক্য মিলে না। যেহেতু মিলে না, তার মানে অবশ্যই এখানে একটা এরর হয়ে গেছে। সেটা হচ্ছে পৃথিবীর বক্রতার কারণে হতে পারে, আলোর প্রভাবের কারণে হতে পারে, অথবা অ্যাটমসফিয়ারিক প্রেসারের যে বাতাসের যে প্রভাব আছে সেটার কারণে আমাদের কলিমিশন রেখাটা চেঞ্জ হতে পারে। তো আমাদের মূলত এই দুইটার ক্ষেত্রে ডিফারেন্সের যে পার্থক্যটা আসে সেই পার্থক্যটা আমাদের অ্যাভারেজ করে নিতে হয়, যেহেতু আমাদের এখানেও হতে পারে এবং কি যন্ত্র এখানে থাকতেও হতে পারে, এই জন্য আমরা মূলত এটা কি করি, অ্যাভারেজ করে নিই। তো আমরা এখানে দেখলাম যে আমাদের দুইটার যদি আমাদের পার্থক্যটা বা এরর যেটুকু হয়েছে সেটুকু যদি আমরা বের করি, যদি আসলে অ্যাকচুয়ালি মিলে যেত এইটার পার্থক্য এবং এটার পার্থক্য সমান হতো, তাহলে তো এটাও জিরো আসতো।
এবং মানে ফাইনালি জিরো হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা যদি আসলে বেসিক্যালি চিন্তা করি তো এইটা থেকে এটা বিয়োগ করলে বিয়োগফলটা অ্যাকচুয়ালি আসতেছে হচ্ছে আমাদের, এটার বিয়োগফল আসতেছে আমাদের 0.86, এটা 0.86 আসতেছে। এবং কি এই দুইটা পয়েন্টের যদি আমরা বিয়োগফল বের করি তাহলে এই দুইটা পয়েন্টের বিয়োগফল আসতেছে বা পার্থক্য আসতেছে, এই দুইটার পার্থক্য আসতেছে 0.78, 0.78। তাহলে এখানে ইজিলি আমরা লক্ষ্য করতে পারি যে আমাদের প্রথম যে দুটো আছে সেই দুটো ইন্টারভেল আমাদের আসছে 0.86 আর পরেরটা 0.7, তাহলে অবশ্যই এখানে কোনো একটা এরর আসছে। তো আমাদের এই ধরনের এরর বা প্রবলেম হলে আমাদের যেটা করতে হয় মূলত আমরা চাইলে এই দুইটা পার্থক্য বের করে অ্যাভারেজ করে নিয়ে যোগ বা বিয়োগ করতে পারি। সবচেয়ে সহজ হয়ে হচ্ছে কি আমরা কি করব, এইটার পার্থক্য এবং এটার পার্থক্য বের করব, বের করার পরে আমরা জাস্ট এটা অ্যাভারেজ করে নিলে, যেমন আমাদের এখানে অ্যাভারেজ আসছে 0.82। এখন খেয়াল করতে হবে যে আমরা যার আরএলটা বের করবো সেটা আসলে যার আরএল দেওয়া আছে সেই আরএল এর থেকে উঁচু না নিচু। তো আমরা যদি আমাদের যেহেতু বি এর আরএল দেওয়া আছে, বি এর স্টাফ রেটিং এ যদি আমরা খেয়াল করি তাহলে বি এর স্টাফ রেটিং দেখা যাচ্ছে যে 5.86, মানে কম। আর এর স্টাফ রেটিংটা দেখা যাচ্ছে মূলত আমাদের বেশি, 6.72। তার মানে আমরা যেটুকু জানি আগে থেকে যে জিনিস যে স্থানটা নিচু থাকে তার স্টাফ রেটিং সাধারণত বেশি হয়, আর যে স্থানটা উঁচু থাকে তার স্টাফ রেটিং কম হয়। তাহলে আমরা অবশ্যই বলতে পারি বি এর থেকে এ হচ্ছে লোয়ার পয়েন্টে বা নিচের দিকে আছে। তো যেহেতু নিচের দিকে আছে তাহলে অবশ্যই এর আরএল কি হবে, কম হবে। তো ওই অনুসারে আমাদের যে ডিফারেন্সটা আসলো, এভারেজ ডিফারেন্স বা এভারেজ যে এররটা আসলো, সেই এররটা এখানে জাস্ট আমরা কি করলাম, বিয়োগ করলাম। বিয়োগ করে আমরা মূলত আমাদের যে এর আরএল আছে সেই আরএলটা আমরা বের করতে পারছি। এই ছিল আমাদের তিতাসের পরীক্ষার যাবতীয় প্রশ্ন সমাধান। ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের পক্ষ থেকে যতটুকু আপনাদের হেল্প করা যায়। আর আমাদের পাশে থাকবেন, আমাদের যে গ্রুপ আছে এবং ফেসবুক পেজ আছে সেখানে জয়েন করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।